সিমেন্ট উৎপাদন সক্ষমতা প্রায় 10 কোটি মেট্রিক টন। সেখানে আমাদের এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে মাত্র 3,50,00,000 মেট্রিক টন। 35% ক্যাপাসিটি ব্যবহৃত হচ্ছে গড়ে, কিন্তু সাডেনলি কমে যাওয়ার কি কারণ? কোম্পানির 1000 কোটি টাকা 2000 কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল, এখন 1000 কোটি টাকার থেকে স্ট্রেট ওয়েতে 400 কোটি টাকা এই লসে চলে গেছে। এক্সচেঞ্জ রেটের কারণে লসে চলে গিয়েছে। ব্যাংক রেট বেড়েছে, যেখানে সিঙ্গেল ডিজিট ছিল সেটা এখন আমাদের প্রায় অলমোস্ট 15% দিতে হচ্ছে। এত চ্যালেঞ্জের মধ্যে এই সেক্টর তাহলে বেঁচে আছে কিভাবে? সবচেয়ে খারাপ সময় যাচ্ছে আমাদের লাস্ট কাপল অফ ইয়ার। আমরা সারা জীবন যা আর্ন করেছি সেটা চলে গিয়েছে। এই সিমেন্টের ব্যবহার হয় প্রায় 35 to 40% গভর্নমেন্ট কনজাম্পশন। এখন এই মেগা প্রজেক্টকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই প্রোডাক্টের আপনার কনজাম্পশন বৃদ্ধি পায়। কেমন এই ইনভেস্টমেন্ট আছে ধরেন যে সিমেন্টের ক্ষেত্রে? প্রায় 50,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। স্টিলও 45,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট বর্তমান আছে। 2% ডাউন পেমেন্টের রিশিডিউল করে দেওয়া। প্রবলেম হলো নীতি সহায়তার জন্য যে প্রসেস এবং যে প্রক্রিয়া হচ্ছে ততদিনে তো আপনার বিএল হয়ে যাচ্ছে অনেক লোন। ব্যাংকগুলো থেকে কি আপনারা সাপোর্ট পাচ্ছেন না? তাদের মাইন্ডসেট হয়ে গেছে যে স্টিল সিমেন্ট এখন একটু স্লো ডাউন, এখানে ইনভেস্টমেন্ট করা একটু রিস্ক হতে পারে। কেউ কর্মসংস্থান হারাচ্ছে? কোনো প্রতিষ্ঠানে 20%, 30%, 10% এরকম ম্যান পাওয়ার রিডিউস হয়েছে। সামনে এই অবস্থায় যদি আরো বেশি দিন রান করে তাহলে খুব অল্প সময়ের ভিতরে অনেক ইন্ডাস্ট্রি শাটডাউন হয়ে যাবে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমরা এই কর্পোরেট শোতে বিভিন্ন সময়ে বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করে এবং বিভিন্ন কোম্পানির যারা মালিক এবং সিইও আছেন তাদের সঙ্গে আলোচনা করে থাকি। তো আজকে আমরা আলোচনা করব মোহাম্মদ শহীদুল্লাহ, ম্যানেজিং ডিরেক্টর মেট্রোসেম গ্রুপ। মেট্রোসেম গ্রুপ দর্শক একটু বলি যে তারা সিমেন্ট এবং স্টিল বোথ সেক্টরেই আছেন, যেটা কনস্ট্রাকশনের বাংলাদেশে আসলে মেইন যে দুইটা ম্যাটেরিয়ালস এগুলো তৈরির সাথে জড়িত। তো আমরা জানি যে সিমেন্ট এবং স্টিল গত আসলে 2 বছর বা তারও অধিক সময় ধরে এটা কিন্তু বিভিন্ন কারণে যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটু স্লো হয়েছে বা কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস স্লো, তো এগুলোর একটা বড় প্রভাব পড়েছে। আমরা বিভিন্ন রিপোর্টে কিন্তু এগুলো দেখতে পাচ্ছি। তো আমরা এগুলো নিয়ে শহীদুল্লাহ ভাইয়ের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। শহীদুল্লাহ ভাই, স্বাগতম আপনাকে টিভিএস। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কারণে। তো ভাই, যদি বলি যে এই যে স্টিল সিমেন্ট দুইটা সেক্টরেই আপনি আছেন, তো এই সেক্টর দুটো আসলে এখন কেমন চলছে? ধন্যবাদ সাজ্জাদুর রহমান। অ্যাকচুয়ালি সমসাময়িক একটা টপিকসে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আমরা স্টিল এবং সিমেন্ট দুটি উৎপাদন করে থাকি এবং বাংলাদেশের এই দুটো সেক্টরের বর্তমান সিচুয়েশন এমনই একটা নাজুক পরিস্থিতি, এটা আলোচনা ভিতরে আপনি অনেকটা উপলব্ধি করবেন এই সেক্টর কোথায় আছে। আমি যদি সিমেন্টের ব্যাপারে প্রথমত বলি, আমাদের এই দেশের সিমেন্ট উৎপাদন সক্ষমতা প্রায় 10 কোটি মেট্রিক টন। ওকে। সেই ক্ষেত্রে যে উৎপাদন সক্ষমতা 10 কোটি মেট্রিক টন, সেখানে আমাদের এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে মাত্র 3,50,00,000 মেট্রিক টন। আচ্ছা, তাহলে আপনি আন্দাজ করতে পারেন যে একটা সেক্টর কিভাবে 35% ক্যাপাসিটি ব্যবহৃত হচ্ছে গড়ে। কিন্তু কেন এত কমে গেল? উৎপাদন সক্ষমতা এত বৃদ্ধি করা হলো কেন আমি যদি বলি, তাহলে এই যে আমাদের দেশে বর্তমান সিমেন্ট ইউজ হয় পার ক্যাপিটা মাত্র 213 কেজি, কিন্তু ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হলো 500 কেজি। কিন্তু আমাদের ধরেন যে সমসাময়িক বা প্রতিবেশী দেশগুলো কি আমাদের থেকে বেশি? অবশ্যই। আমাদের পাকিস্তান বলেন, ভারত, তারপর আপনি নেপাল, আশেপাশের কান্ট্রিগুলি এখনো আমাদের থেকে তাদের ব্যবহার প্রায় 1.5 গুণ, কোনো 350 কেজি পর্যন্ত চলে গিয়েছে ইন্ডিয়া, পাকিস্তান এই জায়গায়, আর আমরা এখনো 213 কেজি। তার মানে আমাদের
জনসংখ্যাকে যদি কনসিডার করি তাহলে আমাদের এই সিমেন্টের কিন্তু ব্যবহারের বা কনজাম্পশন এটা বাড়বে। সেই কারণেই কিন্তু আমাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল। আচ্ছা, কিন্তু সাডেনলি এটা খুবই ড্রপ করেছে, যেটা নাকি প্রায় 3,50,00,000 থেকে 60,00,000 মেট্রিক টন ইয়ারলি। কিন্তু সাডেনলি কমে যাওয়ার কি কি কারণগুলো? তার অন্যতম কারণ হলো এটা স্লোডাউনটা আরম্ভ হয়েছে সেই কোভিড থেকে, যখন আমরা ওভারকাম করার জন্য বারবার ফোরকাস্ট করছি যে নেক্সট ইয়ার হবে। হ্যাঁ, আমরা কোভিডটা কোনো রকম ওভারকাম করে যখনই একটু আলোর মুখ দেখছিলাম, তখনই আপনি জানেন ফরেক্স লস, যেটা আমাদের ডলার এক্সচেঞ্জ লস, যেটা 84 টাকার 85 টাকা ছিল, 85 ছিল, সেটাকে আমাদের 110, 15 স্টিল নাও আমরা 123 টাকা দিয়ে যাচ্ছি। আমাদের এলসি গুলি সাধারণত ইউপাস এলসি হয়ে থাকে র মেটেরিয়াল কেনার জন্য। 180 দিন, আমরা ক্ষেত্র বিশেষ 360 দিন নিয়ে থাকি। আমরা যখন 85 টাকায় র মেটেরিয়াল নিয়ে আসছি, সেগুলি উৎপাদন করে আমরা মার্কেটে বিক্রি করে দিয়েছি। কিন্তু যখন টাকাটা আমরা মিট করি, তখন আমাদের দিতে হয়েছে 115 টাকা, 120 টাকা। এইখানে আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল, সে কোনো কোনো কোম্পানির 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল। এখন 1000 কোটি টাকার থেকে স্ট্রেট ওয়েতে 400 কোটি টাকা এই লসে চলে গেছে, এক্সচেঞ্জ রেটের কারণে লসে চলে গিয়েছে। এখন এই যে এক্সচেঞ্জ লস চলে গিয়েছে, এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির ওয়ার্কিং ক্যাপিটাল, কিন্তু ব্যাংক সেটা কনসিডার করছে না। ব্যাংক কিন্তু সেই 1000 কোটি টাকারই উপর ইন্টারেস্ট চার্জ করছে এবং ডিমান্ড তাদের রিপেমেন্ট করতে হচ্ছে। এতে করে ইন্ডাস্ট্রিগুলি একদম তাদের উৎপাদনশীলতা এইভাবেই কমে গিয়েছে। তদুপরি প্রায় আপনার কনজাম্পশন ড্রপ করেছে। আপনি জানেন 2023-এর পর থেকে যখন 24 ইলেকশন হলো, তখন থেকে একটু ড্রপিং মুডে ছিল, এবং এই লাস্ট যেই জুলাই আগস্টের যেই আমাদের দেশের একটা পট পরিবর্তন হলো, এতে করে আরো ড্রাস্টিক ড্রপ করেছে আমাদের কনজাম্পশন। কারণ এই সিমেন্টের ব্যবহার হয় প্রায় 35 to 40% গভর্নমেন্ট কনজাম্পশন, আচ্ছা, আর 60% আপনি বিভিন্ন আমাদের সারা বাংলাদেশের অন্যান্য ইউজাররা করে থাকে। এর মধ্যে এই যে শিল্প খাত, সেটাও তো বড় একটা কনজিউমার তারা। এক্স্যাক্টলি বলেছেন, শিল্প খাতের তো মুখ থুবড়ে পড়েছে সেই বলা চলে কোভিড থেকে। কোনো এই দেশে ফরেন ইনভেস্টমেন্ট খুবই সীমিত হয়ে গিয়েছে, এবং আমরা যারা এই দেশে শিল্পের একটা ধারাবাহিক থাকে, যারা একটা ইন্ডাস্ট্রি করে, তার ধারাবাহিকভাবে প্রতি বছরই তার এক্সপানশনে যায়, রাইট, অথবা তার উৎপাদন ক্যাপাসিটি চেঞ্জের জন্য, সেই টেকনোলজি চেঞ্জের জন্য তাকে ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, কিন্তু এই ইনভেস্টমেন্টটা হচ্ছে না। আরেকটা আমাদের ছিল যে আমাদের দেশে যেই লাস্ট গভর্নমেন্টের সময় যে 100টা ইকোনমিক জোন হয়েছিল, আপনি জানেন ইকোনমিক জোন করার কথা ছিল, সেটা কিন্তু আলোর মুখ দেখে নেই, এবং আমরা কিন্তু ওইটাকে টার্গেট করি আমাদের এই সক্ষমতা বৃদ্ধি করেছি। এবং মেগা প্রজেক্টগুলি হওয়া মানে এই নয় যে এই মেগা প্রজেক্টগুলি হওয়ার পরে সিমেন্টের কনজাম্পশন কমে যাবে, অনেকের ধারণা। আসলে কিন্তু এটা একটা ভুল ধারণা। এই যে বিগত দিনে মেগা প্রজেক্টগুলি এখন অনগোয়িং বা কোনো কোনো প্রজেক্ট স্টপ আছে, এই প্রজেক্টগুলি হয়ে গেলে বা এগুলি হওয়ার পরে যে একটা কনজাম্পশন পিক করবে, যেমন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, পদ্মা ব্রিজ কমপ্লিট হয়েছে, রাইট, পদ্মা ব্রিজের পর আমাদের যে 21টা ডিস্ট্রিক্ট আছে, মানে দক্ষিণবঙ্গের যে 21টা ডিস্ট্রিক্ট, একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল। আচ্ছা, এখানে কনজাম্পশন বৃদ্ধি হওয়ার কথা ছিল। লাইট ইন্ডাস্ট্রি গুলি সব ওই প্রান্তে চলে যাবে, রিলোকেশন হবে ইন্ডাস্ট্রি, এবং মংলাকে কেন্দ্র করে এই বেল্টে যে একটা মানে ম্যাসিভ ডিমান্ড ক্রিয়েট হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। লাস্ট 2 ইয়ার্স আমরা এই জিনিসটা দেখেছি স্থবির। এখন এই যে আপনি দেখেন আমাদের অন্য প্রজেক্ট যেগুলি অনগোয়িং প্রজেক্ট আছে, সেগুলি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রায় মানে বলা চলে যে বন্ধ আছে, কনজাম্পশন নেই। এখন এই মেগা প্রজেক্টকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই প্রোডাক্টের উৎপাদনশীলতা আপনি কনজাম্পশন বৃদ্ধি পায়। মনে করেন একটা প্রজেক্টে যদি 10% সিমেন্ট ব্যবহৃত হয়, ওই প্রজেক্টটা কমপ্লিট হলে আমাদের এই সিমেন্টের কনজাম্পশন
90% বৃদ্ধি পাবে। আমি যদি বলি আপনি মেট্রো রেলে যদি পুরা যে পরিকল্পনা অনুযায়ী যদি এগুলি সব মানে রান করে এবং প্রজেক্ট যখন এটা সম্পূর্ণরূপে ওয়ার্ক করবে, তখন দেখবেন আমাদের এই যে এই কনস্ট্রাকশন একটা নির্দিষ্ট জায়গায় আমরা কেন্দ্রবিন্দু ঢাকা সেন্টারে আছি, এটা ছড়িয়ে যাবে। তাহলে সিমেন্টের ব্যবহার, স্টিলের ব্যবহার সবে বোধ বাড়বে। পূর্বাচল যেটা উপশহর, ওইটারই যদি আপনি কনস্ট্রাকশন হয়, সেখানেও তো একটা স্টিল, সিমেন্ট বা বিভিন্ন ম্যাটেরিয়ালসের ম্যাসিভ একটা চাহিদা তৈরি হবে। সুতরাং আমরা যে ইনভেস্টমেন্ট করেছি কেউ রং করি নেই, কিন্তু প্রবলেম হয়েছে যে বর্তমান কনজাম্পশনটা ড্রপ করার কারণেই আমাদের এই জায়গাটা। আমি যদি আপনার সিমেন্টের একটা কথা বলি আপনাকে, দেখেন সিমেন্টের এই যে ওয়ার্কিং ক্যাপিটাল যে চলে গেল, আমাদের কনজাম্পশন ড্রপ করেছে, ব্যাংক রেট বেড়েছে, যেখানে সিঙ্গেল ডিজিট ছিল সেটা এখন আমাদের প্রায় অলমোস্ট 15% দিতে হচ্ছে। মানে প্রত্যেকটা প্যারামিটারই কিন্তু আমাদের প্রতিকূলে। তাহলে একটা শিল্প কিভাবে রান করে? সেই জন্য ইভেন আপনার গত বাজেটও আমরা দেখেছি আমাদের এই র মেটেরিয়ালের উপর ক্ষেত্র বিশেষ আরেকটু বৃদ্ধি করেছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ব্যাকফুটে যাচ্ছি ইন্ডাস্ট্রি করে। কিন্তু ব্যাংকের যে বাংলাদেশ ব্যাংকের যে পলিসি বা যেটা, সেটা হলো আমাদের যেটা টার্ম লোন বা আমরা যেটাকে বলি স্থায়ী, মানে আমরা যেটা প্রজেক্ট লোন নিয়ে থাকি, প্রজেক্ট লোন, সেই লোনগুলির একটা ইনস্টলমেন্ট পে করতে হয় প্রতি মাসে মাসে। এটা কিন্তু 9টা পর্যন্ত বিগত দিনে ছিল, 9টার পরে গিয়ে এটা ব্যাড লোন বা এনপিএল হতো বা এটা খেলাপি হতো। এটা কিন্তু এই সেপ্টেম্বর থেকে 6টা বা 3টা হলেই এখন আপনার এই খেলাপি ঋণ হয়ে যাচ্ছে। এখন প্রত্যেকটা জায়গায় এমন একটা জায়গায় এই সেপ্টেম্বর থেকে এফেক্ট হয়েছে। জি, এই গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক আমাদের একটা নীতি সহায়তার জন্য কিছু কিছু প্রতিষ্ঠানকে তারা কল করেছে, তাদের সুযোগ দিয়েছে। সেই কাজগুলিকে যদি মানে একটা যেটা তড়িৎ গতিতে নেওয়া উচিত এবং যে সেক্টরটা খুব বেশি প্রয়োজন, যেমন নির্মাণ সামগ্রী, স্টিল বলেন, সিমেন্ট বলেন, এই সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে প্রচুর ইনভেস্টমেন্ট আছে। কেমন ইনভেস্টমেন্ট আছে ধরেন যে সিমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে তো আপনি জানেন, এখন বললাম আপনাকে প্রায় 10 কোটি মেট্রিক টন ক্যাপাসিটি অলরেডি চলে আসছে এবং এই ক্ষেত্রে প্রায় 50,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। কর্মসংস্থান কেমন? কর্মসংস্থান হিউজ। এখানে ডাইরেক্টলি আছে 10 লক্ষ এবং ইনডাইরেক্টলি 50 লক্ষ লোক এই সেক্টরে কাজ করে। আপনি জানেন একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, একটা মেসিভ দেশের কনস্ট্রাকশন কাজের সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কতগুলা কোম্পানি জড়িত এবং কতগুলি। স্টিলের ক্ষেত্রে বিনিয়োগটা কেমন? স্টিলও এটা তো ক্যাপিটাল ইনসেন্টিভ, আপনি জানেন আমাদের হিউজ ক্যাপিটাল দরকার হয়। স্টিল কিন্তু আপনার সম্পূর্ণটি বাহির থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় র মেটেরিয়াল। ইভেন সিমেন্টেরও র মেটেরিয়াল নট এ সিঙ্গেল কেজি দেশে কোনো রিসোর্স আছে। সো দ্যাট যেহেতু ইম্পোর্ট বেসড দুইটা প্রোডাক্ট, সো দ্যাট এটার জন্য পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট প্রয়োজন। সিমেন্ট এবং স্টিল অলমোস্ট প্রায়, স্টিলে আমাদের প্রায় 45,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট বর্তমান আছে এবং আরো কিছু প্রজেক্ট আসতেছে যেগুলি আসলে হয়তোবা এটার প্রায় 50,000 কোটি টাকার মতন একটা বিনিয়োগ চলে আসবে। এখানেও কর্মসংস্থান কেমন? একেবারে সিমেন্ট এন্ড স্টিল যেমন যমজ ভাইয়ের মতন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, সেই হিসাবে এখানেও প্রচুর লোক, এখানে কর্মসংস্থান আছে। ডাইরেক্টলি স্টিলে, সিমেন্টের থেকে স্টিল একটু বেশি, বিকজ স্টিলের অপারেশন এবং এটা মুভমেন্ট বা আদার্স কাজগুলি একটু বেশি লোক। এই যে আপনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বললেন, যে এক্সচেঞ্জ রেট লস থেকে শুরু করে ওয়ার্কিং ক্যাপিটাল এটা মানে এরোড হওয়া, আপনি ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে যাওয়া, চাহিদা কমে যাওয়া, সব কিছু এত চ্যালেঞ্জের মধ্যে এই সেক্টর তাহলে বেঁচে আছে কিভাবে? আমরা এখন যেভাবে বেঁচে আছি, মানে এটা আমাদের যদি বলি, আমার এই মেট্রোসেম গ্রুপ, আমি প্রায় 30 বছর যাবত এই কোম্পানি, মানে যদি আমি লাস্ট 30 ইয়ার্স অ্যানালাইসিস করি, সবচেয়ে সময় খারাপ সময় যাচ্ছে আমাদের লাস্ট কাপল অফ ইয়ার, মানে কোভিডের পর থেকে আমরা এই জায়গাটায় আসছি।
সে আমরা যারা ইনভেস্টর বা যারা ইনভেস্ট করেছি ব্যাংক থেকে বড় করে নিজের ইকুইটি সারা জীবনে আর্ন করা, আমরা এখন হিসাব করছি যে আমরা সারা জীবন যা আর্ন করেছি সেটা মানে চলে গিয়েছে, এখন শুধু আমরা ব্যাংকের পেমেন্টটাকে নিশ্চিত করার জন্য মরিয়া হয়ে আছি, যেন ব্যাংকের ইনভেস্টমেন্টটা যেন সুরক্ষা পায়। সেই জন্য উচিত বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণ করার ক্ষেত্রে, এবং আমাদের শিডিউল ব্যাংক 61টা আছে, তাদের বিশেষ করে বাংলাদেশ ব্যাংক যদি এটাকে কনসিডার করে আমাদের নীতি সহায়তা এটাকে একটু ইজিয়েস্ট ওয়েতে করেন, রেট অফ ইন্টারেস্ট এটা যদি একটা সমন্বিতভাবে একটা এই সময়কে কনসিডার করে এটা করেন। উদ্যোগ দিল আপনি এই যে কত 2% ডাউন পেমেন্টের শিডিউল করে দেওয়া, এরকমের ব্যাংকগুলোর সাথে বসে আলোচনা, এরকম তো এরকম কিছু তো করেছে আপনারা, সেটা পাচ্ছেন না? এরকম অনেকেই আমরা নিজেরা সবাই অনেকেই এটার সুবিধা নিয়েছে বা এটার মানে এই নীতি সহায়তার আলোকে অনেকেই আন্ডার প্রসেসে আছে। বাট প্রবলেম হলো নীতি সহায়তার জন্য যে প্রসেস এবং যে প্রক্রিয়া হচ্ছে ততদিনে তো আপনার বিএল হয়ে যাচ্ছে অনেক লোন। আচ্ছা আচ্ছা, এখন মনে করেন দেরিটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে আপনি নিজে জানেন, ওই যে আমি একটা কথা বললাম প্রথম থেকেই, ওয়ার্কিং ক্যাপিটাল যেটা ছিল ফরেক্স লসের জন্য বা এক্সচেঞ্জ লসের জন্য যেই টাকাটা চলে গিয়েছে, সেই টাকাটা ব্যাংক তো লোন দেয়ই নেই, অধিকতর ওই লসের উপর ইন্টারেস্ট নিয়ে নিচ্ছে, তাও কি হাই রেটে। অর্থাৎ হলো যখন আমরা ইন্ডাস্ট্রি স্থাপন করি, আমি যদি বেশি দিনের কথা বলবো না, লাস্ট 7-8 বছর আগেও আমরা যখন ইন্ডাস্ট্রিগুলি কিন্তু এই বড় বা বেশিরভাগ ইন্ডাস্ট্রি এই উৎপাদনে আসছে লাস্ট 10 ইয়ার্সে, এর আগে কিন্তু এত বড় প্রজেক্ট কেউ করে নাই। 10 বছরের ভিতরে যে প্রজেক্টগুলি আসছে, ইনভেস্টমেন্টগুলি আসছে, এইগুলো ইনভেস্টমেন্টের তাতে কিন্তু একটা প্রজেকশন থাকে ফাইন্যান্সিয়াল কস্ট কি হতে পারে। লাস্ট সিঙ্গেল ডিজিট যখন ছিল তখন এটাকে কনসিডার করে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিগুলি ওয়ার্কিং ক্যাপিটাল এবং ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট সব কনসিডার করে আসছি। কিন্তু এটাকে বৃদ্ধির একটা মাত্রা আছে, 9 থেকে 10 হলে চলে বা 11, সেটা যদি 15-16 হয়ে যায় তাহলে এটা সাস্টেইন করা তো খুব কঠিন। রাইট। তো এখন কি আপনার ব্যাংকগুলো থেকে কি আপনারা সাপোর্ট পাচ্ছেন না? ব্যাংকগুলো সাপোর্ট দিচ্ছে, ব্যাংকেরও আপনি জানেন ব্যাংকগুলি অনেকগুলি ব্যাংক আছে, তাদের নিজস্ব পজিশন এখন খুবই নাজুক, এবং প্রত্যেকেই চাচ্ছে যার যার যে ব্যাংকগুলি আছে তার পজিশনে ভালো করার জন্য তারা মানে যে সমস্ত ইনভেস্টমেন্ট একটু থ্রেট সেখানে তারা আগ্রহ কম করছে, কারণ তারা তো জানে যে এই কনস্ট্রাকশনে একটা বেশ স্লো ডাউন আছে, তাদের মাইন্ডসেট হয়ে গেছে যে স্টিল সিমেন্ট এখন একটু স্লো ডাউন, এখানে ইনভেস্টমেন্ট করা একটু রিস্ক হতে পারে, এই চিন্তা করে তারা গুটিয়ে নিয়েছে। আর আমাদের রিকোয়ারমেন্ট এখানে এই জায়গায় একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে। ইভেন কি ওয়ার্কিং ক্যাপিটালও পেতে মানে লাস্ট তো বলা চলে 1 বছর যাবৎ কোনো ওয়ার্কিং ক্যাপিটাল কোনো ব্যাংক নট এ সিঙ্গেল পেনি ইস্যু করছে। কারণ হলো সবগুলি ব্যাংক তাদের নিজস্ব যেই লোন অলরেডি যারা ইতিমধ্যে যেটা ইনভেস্টমেন্ট করেছে ব্যাংকগুলি, তারা সেখানে স্কুইজ করে নিচ্ছে। সে মনে করেন যেখানে 100 কোটি টাকা কেউ ওয়ার্কিং ক্যাপিটাল দিয়েছে, ওই ব্যাংকগুলি কোনো কৌশলে সেটাকে 80 কোটি বা 70 কোটিতে নিয়ে বলছে যে এটা এই মুহূর্তে আপনাদের টার্গেট লোন স্যাংশন এই জায়গায়, আমরা এখন এই মুহূর্তে আপনাকে আগের জায়গায় ফিরিয়ে নিতে পারছি না আমাদের ইন্টারনাল বা ব্যাংকের প্রবলেমের জন্য। অবশ্যই এটার অনেকগুলি যৌক্তিক কারণ আছে, আমরা ব্যাংক সার্ভিস যেভাবে করার কথা ছিল সেভাবে আমরা করতে ব্যর্থ হচ্ছি। এখন ব্যর্থ হচ্ছি তারা জানে, ব্যাংকাররা জানে যে কেন এই কোম্পানিগুলি এভাবে পারছে না, কিন্তু তারা জেনেও তাদের বিজনেস, তাদের কমপ্লায়েন্স ইস্যু, তাদের আদার্স ইস্যুর অজুহাত দিয়ে আমাদের বিজনেসম্যানদেরকে ট্রিমেন্ডাস প্রেশার দিয়ে এটাকে আরো অধিকতর এই সেক্টরকে, যারা ক্যাপিটাল ইনসেন্টিভ সেক্টর স্টিল সিমেন্ট দুটি, এটা প্রচুর ইনভেস্টমেন্ট। এই সেক্টরটাকে একটা ফ্যাক্টরি করতে কেমন টাকা লাগে স্টিল সিমেন্টে? মনে করেন সিমেন্টে যদি আপনি বলেন একটা মিনিমাম একটা ছোট পরিসর ইন্ডাস্ট্রি করলে 500 কোটি টাকা, 500 কোটি থেকে 5000 কোটি টাকার প্রজেক্ট এই বাংলাদেশে আছে। যেমন আপনি লাফার্জ সিমেন্ট, তাদের প্রজেক্ট প্রায় 5000 কোটি টাকার ইনভেস্টমেন্ট।
তো আপনি এই লেভেলের ভিতরে স্টিলও সেম, আপনি স্টিলের এমনও দেখা গেছে যে আপনার ইন্ডাস্ট্রি যদি 500 কোটি টাকা সেট আপ প্রয়োজন, ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হয় 1000 কোটি টাকা। সুতরাং ওইটা ক্যাপিটালের ওয়ার্কিং ক্যাপিটাল ফ্যাক্টরির চেয়ে মোর দেন প্রয়োজন হয়, রিকোয়ারমেন্ট হয়। আচ্ছা, এই দুটো সেক্টরই মূলত ইনভেস্টমেন্ট বেস বা ক্যাপিটাল ইনসেন্টিভ প্রজেক্ট, প্রচুর বিনিয়োগ দরকার হয় এখানে, যে কারণে তারা এই মুহূর্তে তারা আরো বেশি চ্যালেঞ্জে। তো আপনার এইসব ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় যারা আসলে একটু ছোট মিড বা মধ্যম আকারের, তো এখানে আমরা দেখেছি সিমেন্ট, স্টিল এই দুইটা সেক্টরে কিন্তু বড় বড় বিজনেস গ্রুপেরও বিনিয়োগ আছে এখানে। তো এখানে কি ছোটরা আসলে এইসব সিচুয়েশনে তো তারা বেশি এফেক্টেড হয়, আপনাদের সিমেন্ট স্টিলেও কি সেটা হয়েছে বা হচ্ছে? সঠিক কথা বলছেন। আসলে মানে যে কোনো সেক্টরে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কিছু সাপোর্ট থাকে। যেমন আমি আপনাকে যদি বলি সিমেন্টের ক্ষেত্রে বলি, যারা সিমেন্ট ফুল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অর্থাৎ হলো সাপোর্ট নিয়ে কাজ করে, র মেটেরিয়াল যেটা ফরেন যেহেতু শতভাগ বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, তারা যদি মাদার ভেসেল এইখানে সংযোজন করে তাদের কিছুটা কস্ট মিনিমাইজ হয়ে আসে। লাইটার ভেসেল মানে ফুল ফ্লেজেড একটা শিপিং যেটা হ্যাঁ মানে ফুল ফ্লেজেড যেই সাপোর্ট প্রয়োজন, এইটা নিয়ে যারা ইন্ডাস্ট্রি রান করছে তারা একটু কম্পারেটিভলি এই জায়গায় একটু সেভিংস আছে তাদের। আর যারা এটা ইনভেস্টমেন্ট করতে পারেনি তারা একটু হায়ার রেটে তার প্রোডাক্ট কস্ট বেড়ে যাচ্ছে। এখানে একটা ইনভেস্টমেন্ট ইস্যুতে এই জায়গায় একটা ডিফারেন্স। আরেকটা আছে হলো টেকনোলজিগত কারণে, মানে টেকনোলজি তো ডে বাই ডে আপডেট হচ্ছে। সিমেন্টেরও কিছু নতুন টেকনোলজি যেমন বিআরএম প্রযুক্তি আসছে, কিছুটা কস্ট কাটেল হচ্ছে তাদের বা কস্ট কম হচ্ছে। আর যারা নাকি টিউব মিল বেসড যারা ইন্ডাস্ট্রি তাদের কস্ট একটু বেশি যাচ্ছে, এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, যার জন্য এটা আমাদের সেক্টরে যারা লার্জ স্কেলে আছে তাদের কম্পারেটিভলি একটু কস্টের সাথে মিড লেভেলে যারা আছে একটু ডিফারেন্স আছে। তবে এইটাও বড় ধরনের প্রবলেম আসবে না যদি কনজাম্পশন বেড়ে যায়, কারণ কনজাম্পশন যখন বেড়ে যায় প্রত্যেকেরই কিন্তু প্রোডাক্ট সাপোর্ট দেওয়ার একটা লিমিটেশন থাকে। কারণ আপনি বাংলাদেশ 18 কোটির দেশ, এই বাংলাদেশ এখানে যদি আপনি কনসিডার করেন যে সিমেন্ট ব্যবহার বা স্টিল সিমেন্ট বোধ বলছি, সিমেন্টের কনজাম্পশন ওই যে আমি প্রথম বললাম আপনি মাত্র 210-15-13 কেজি, যেটা নাকি এটা এই ডেন্সিটিতে অ্যাটলিস্ট বাংলাদেশে সিমেন্ট ব্যবহার হওয়া উচিত 350 থেকে 400 কেজি। তার মানে আপনি যদি বলেন যদি উন্নয়নের ধারা বা কনস্ট্রাকশন ধারাবাহিক বজায় থাকে তাহলে এটা উইদিন 7 to 8 years এটা হয়ে যাবে 350-400 কেজি। তাহলে আমরা যেই ইন্ডাস্ট্রি স্থাপন করেছি এটা কিন্তু তখন আর থ্রেড থাকবে না, এটা ক্যাপাসিটির কনজাম্পশন সমপরিমাণ চলে আসবে। সিমিলারলি স্টিল কিন্তু এখন এটার, তবে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের একটা কাজ খুব প্রশংসনীয়, যা মানে উপদেষ্টা বৃন্দ যেটা নাকি এই রোডস অ্যান্ড হাইওয়ের ব্যাপারে একটা দিয়েছে তারা সাজেশন, এবং তাদের একটা নির্দেশনা আছে যারা নাকি এই ভিটামিন যুক্ত রাস্তা যেটা ছিল এটাকে কমপ্লিটে করার জন্য একটা জোরালোভাবে একটা নির্দেশনা আছে। এটা যদি কার্যকরী হয় প্রপারলি, এদিক থেকে একটা কনজাম্পশন বৃদ্ধি পাবে, সিমেন্টের কনজাম্পশন। জি জি, সিমেন্ট এবং স্টিল, কারণ আপনি এই কংক্রিট রাস্তা করার জন্য দুটি প্রয়োজন হয়, স্টিল স্ট্রাকচার দেন ইয়ার। এবং আরেকটা জিনিস সেটা হলো আমাদের দেশের এখন তো একটা সার্বিকভাবে আমরা একটা এই ইন্টারিম গভর্নমেন্ট সার্বিক চেষ্টা করে যাচ্ছে একটা নেক্সট আশা করি যে ইলেকশন হবে, ইলেকশন পর যে কোনো মানে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা বাজেট দিবে, আসলেই কিন্তু আমাদের দেশের সিমেন্ট স্টিল খুব জাম করবে না, কারণ গভর্নমেন্ট সেট হবে, তারা তাদের ভিশন সেট করবে, তারা একটা মনে করেন একটা বাজেট পার করলে বোঝা যাবে যে আমাদের দেশের নেক্সট এই কনজাম্পশন বা এই দেশের আমাদের এই বিভিন্ন প্রজেক্ট নতুন করে নেওয়া প্লাস পুরোনো প্রজেক্টগুলিকে
রানিংয়ে আনা, দৃশ্যমান করা ইত্যাদির উপর ডিপেন্ড করে তখন বোঝা যাবে যে আমাদের এই সেক্টরটা কোন দিকে যাবে। কিন্তু এখন আমরা প্রতিদিন খুব অবস্থা গেলে আসি এবং যেটা নাকি পার করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এই যে হিমশিম খাচ্ছেন এর মধ্যে, তো ফ্যাক্টরিগুলোতে আপনি যেটা বললেন 10 লক্ষ লোকের মতো সরাসরি কর্মসংস্থান আছে স্টিলে এবং সিমেন্টে এরকম 20 লক্ষ। তো এখানে কি আপনি নতুন তো আসলে রিক্রুটমেন্ট হচ্ছেই না বলাই যায়, যেহেতু অনেক কম চাহিদা, এখানে কি আপনার কেউ কর্মসংস্থান হারাচ্ছে, জব লস করছে? খুব ইম্পর্টেন্ট, ভেরি রিলিভেন্ট কোশ্চেন। অলরেডি আমাদের স্টিল সিমেন্ট সেক্টরে বেশ কিছু মানে অপারেশন স্থবিরতার কারণে, আপনি যদি একটা ইন্ডাস্ট্রি 30% ক্যাপাসিটিতে রান করেন, আমি সিমেন্টেরটা বলি, যে এখানে আপনি অ্যাটলিস্ট 60% না চললে ব্রেক ইভেন আসা যায় না। ওকে, 50% সিমেন্ট, 50% ক্যাপাসিটি যেই ইন্ডাস্ট্রি রান করে হয়তো বা ব্রেক ইভেনে থাকে, এবং 50-র পরে যেই পার্সেন্টেজ আসবে সেটাই ব্রেক ইভেনের নিচে। আর কোন ইন্ডাস্ট্রি যখন ব্রেক ইভেনের নিচে চলে আসে তখন তারা বাধ্য হয় তাদের উৎপাদন কমিয়ে দেওয়া। উৎপাদন কমিয়ে দেওয়া মানে লোকবল, ম্যান পাওয়ার কিছুটা রিডিউস করা, এটা বাই ডিফল্ট হয়ে যায়। অলরেডি এই সেক্টরে যদি বলেন যে এটা বাই ডিফল্ট, এটা কোনো ছাঁটাই করতে হয় নাই, তারাই উপলব্ধি করছে যে এই ক্যাপাসিটিতে রান করে 100% মানে ম্যান পাওয়ার নিয়ে রান করা যাচ্ছে না। সেক্ষেত্রে প্রায় কোনো প্রতিষ্ঠানে 20%, 30%, 10% এরকম অলরেডি ম্যান পাওয়ার রিডিউস হয়েছে। এবং এটা আরও মানে এমনও কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলি তাদের প্রোডাকশন সামনে এই অবস্থায় যদি আরো বেশি দিন রান করে তাহলে খুব অল্প সময়ের ভিতরে অনেক ইন্ডাস্ট্রি শাটডাউন হয়ে যাবে এই সেক্টর। আচ্ছা, সেটা কি মানে স্পেশালি ছোট ছোট মিল যারা মিড লেভেলে যারা আছেন, আসলে তো কেউ চায় না তার প্রজেক্ট বন্ধ করার জন্য। তো এই ধারাবাহিকতা থাকলে একটা থ্রেড বেশি, যদি এই খুব শর্টলি যদি এটা চেঞ্জ না আসে, অর্থাৎ কনজাম্পশন না বৃদ্ধি। কিন্তু শর্টলি কি যে কনজাম্পশন বৃদ্ধি বা এরকম চাহিদা বৃদ্ধির এরকম কি কোনো কিছু দেখছেন? বা এর সাথে যদি আপনি একটু বলেন, আমরা আলোচনা শেষের দিকে একদম, যে আসলে এই রিকভারিটা চাহিদা বাড়তে পারে কখন? আপনারা তো অনেক সময় বিশ্লেষণ থাকে বা মার্কেটের ট্রেন্ড অ্যানালাইসিস করেন, আপনারা কি বুঝতে পারছেন? না, আমাদের এত থ্রেডের পরে আমরা কিছুটা আশাবাদী। যেমন একটা ইন্ডিকেশন বলি আপনার, বেশ কিছু কয়েক মাস যাবতই রেমিটেন্স বেশ ভালো, প্রবাহ ভালো। এই যে যারা নাকি এই বিদেশে বসবাস করে যারা টাকাটা এই দেশে পাঠাচ্ছে, এরাই কিন্তু আমাদের একটা মেইন স্টেক হোল্ডার এবং কনজিউমার। এই একটা ট্রেন্ড দেখা যাচ্ছে গ্রামীণ অর্থনীতিতে, যারা নাকি এই ধরনের অর্থ প্রবাহ আছে সেখানে আমাদের একটু আলো সঞ্চার, ওইখানে একটু কনজাম্পশন বৃদ্ধি পাচ্ছে। যেমন মেগা প্রজেক্ট বা গভর্নমেন্ট প্রজেক্ট এবং সরকারি কনজাম্পশন কম হওয়ার পরেও আমরা কিন্তু যেটুকু নিয়ে টিকে আছি, এটা একটা অন্যতম কারণ। যেমন গভর্নমেন্ট একটা পলিসি দিয়েছে যেটা রোড কনস্ট্রাকশনের জন্য, কনস্ট্রাকশন আরসিসি করার জন্য যেই একটা মানে নির্দেশনা দিয়েছে, এটা একটা ভালো দিক। সেকেন্ড হলো আমাদের এই নির্মাণ সামগ্রীর একটা সিজনাল ইম্প্যাক্ট আছে, সেটা হলো নভেম্বর ডিসেম্বর থেকে অনওয়ার্ড প্রোডাক্ট এই প্রোডাক্ট বৃদ্ধি পায়। সে একটা আমরা একটু আশাবাদী। মোরওভার আমরা খুবই আশাবাদী, ইলেকশন হচ্ছে, রাষ্ট্রের ইকোনমি স্মুথ হয়ে যাবে সব কিছু মিলিয়ে, এবং যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সমস্ত অনেকে ইনভেস্টমেন্ট করছে না। আর ইনভেস্টমেন্ট কারা করে এই সেক্টরে আপনি ভালো জানেন, যার হিউজ টাকা আছে, একটা মাল্টি স্টোরি একটা কমার্শিয়াল বিল্ডিং করবে অথবা একটা ফ্যাক্টরি করবেন, তারা তো সবাই এখন এই জায়গায় ইনভেস্টমেন্ট থেকে বিমুখ আছেন। এখন ওই শ্রেণীর বা ওই ইনভেস্টমেন্টটা না আসলে এই জায়গাটায় কোনো পরিবর্তন আসবে না। আমি মনে করি আমরা খুবই আশাবাদী যে খুব স্বল্প সময়ে এই দেশের এখন একটাই কোশ্চেন, আমাদের একটাই দাবি, সেটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টরের যেই আমাদের বর্তমান যেই ট্রিমেন্ডাস প্রেশার আছে,
বাংলাদেশ ব্যাংক এইটা যদি আমলে নিয়ে যে এই সেক্টরকে, বিশেষ করে স্টিল অ্যান্ড সিমেন্ট সেক্টরকে, মানে কারণ এগুলি যখন স্থবির, কিছু প্রজেক্ট যখন বন্ধ হয়ে যাবে, অনেক ফ্যাক্টরি আপনি দেখবেন যে এই ধরনের পরিস্থিতি যখন বন্ধ হয়ে যাবে, যখন কনজাম্পশন পিক করবে, তখন কিন্তু মানুষ সঠিক প্রাইসে এবং রিজনেবল মূল্যে প্রোডাক্ট পাবে না, তখন স্কারসিটি থাকবে। তখন এরকম অনেক সময় হয়, তখন আমাদের বিদেশ থেকে সিমেন্ট স্টিল ইম্পোর্ট করার প্রয়োজন হবে। ভবিষ্যতে যাতে সিমেন্ট স্টিল বিদেশ থেকে ইম্পোর্ট না করে আমাদের দেশের সিমেন্ট স্টিল দিয়ে ইনফ্রাস্ট্রাকচার এবং বাংলাদেশের অবকাঠামো নির্ণয়, উৎপাদন বা তৈরি করা যায়, সেই দিক থেকে বিবেচনা করে আমাদের অর্থনৈতিক বা বাংলাদেশ ব্যাংকের নীতি বলতে নীতি সহায়তাকে মিন করছি না, যে ইন ফিউচারে এই সেক্টরকে যদি একটু নার্সিং করে রাখা যায়। একসময় তো এটা ইম্পোর্ট ডিপেন্ডেন্সি ছিল না, আমাদের আমদানি নির্ভরতা। আমাদের সিমেন্ট 90 দশকে অর্থাৎ 92-93 সনের 100% সিমেন্ট বিদেশ থেকে ইম্পোর্ট করে আমাদের এই দেশের চাহিদা মেটানো হতো। রাইট নাও আমরা এক্সপোর্ট করে যাচ্ছি, এটা একটা রিভার্স একটা ঘটনা। স্টিলের ক্ষেত্রে স্টিল আপনি জানেন যে যত বড় বড় প্রজেক্ট হয়েছে, ওই ধরনের কোরিয়া এবং বিভিন্ন কান্ট্রি থেকে ভালো মানের রড ইম্পোর্ট করে নিয়ে আসতে। স্টিলটা অনেক আগে থেকে আমাদের দেশে উৎপাদন হয়ে আসছে, কিন্তু এখন আমাদের এখানে যে কোনো মানের কনস্ট্রাকশনের জন্য যেই মানের স্টিল প্রয়োজন, সেটা এখানে প্রযুক্তি এখানে তৈরি হচ্ছে প্রতিটি ফ্যাক্টরিতে, মানে যেমন চাইবে সেটা দিতে পারবে, সেই মানের ফ্যাক্টরি সেই স্পেসিফিকেশনের প্রোডাক্ট তৈরি হচ্ছে। সো দ্যাট এই দুইটা প্রোডাক্ট নিয়ে গভর্নমেন্টকে আর ভবিষ্যতে কোনো বাইরে থেকে ইম্পোর্ট করার চিন্তা করতে হবে না। মোরওভার যদি সহযোগিতা দেয়, তাহলে এই এক্সপোর্টটা আরো বৃদ্ধি পাবে। আমরা এখন যেমন সিমেন্ট এক্সপোর্ট করে যাচ্ছি, স্টিলটা এক্সপোর্ট করতে পারছি না। স্টিলও এক্সপোর্ট করা যাবে এই ভারতের যেই আমরা সিস্টার কনসার্ন যেই কান্ট্রিগুলো, সেভেন সিস্টার আমরা কিন্তু এটা এক্সপোর্ট করতে হ্যাঁ, সিমেন্ট একদম নিয়মিত এক্সপোর্ট। আমরা মেট্রোসেম সিমেন্ট রেগুলার এক্সপোর্ট করে যাচ্ছি। আচ্ছা, সবাই হচ্ছে না, কিছু সংখ্যক ফ্যাক্টরি তারা এক্সপোর্ট করতে সক্ষম হচ্ছে। কারণ আপনি জানেন ভারত এমন একটা কান্ট্রি, প্রোডাক্টের মান সঠিক না হলে তারা সাধারণত ইম্পোর্ট করে না। আমাদের অনেক সেক্টরে অনেক ইন্ডাস্ট্রি আছে যারা নাকি এটা করে যাচ্ছে। তো সর্বোপরি আমি যদি বলি যে আমাদের এখন এই সেক্টরের সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমরা এই সময়টা যদি পার করতে পারি, আর এই একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি ব্যাংকগুলি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংককে আমি রিকোয়েস্ট, আমি তো আর এই শিডিউল ব্যাংকে কাউকে বলতে পারি না আপনি এই পলিসি করেন, এটা করা উচিত বাংলাদেশ ব্যাংকে, যে এই সেক্টরের জন্য পার্টিকুলার এই টাইপের ফ্যাক্টরি যারা করেছে তাদের জন্য যদি বাংলাদেশ ব্যাংক কি করেন যে একটা পলিসি করেন, সমস্ত বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রির জন্য একটা পলিসি করেন। কিন্তু সব ইন্ডাস্ট্রির প্রবলেম একরকম না। রাইট, কোন ইন্ডাস্ট্রি আছে এক্সপোর্ট ওরিয়েন্টেড, কোন ইন্ডাস্ট্রি আছে ইম্পোর্ট ওরিয়েন্টেড। না, এই যে যেমন আপনাদের ক্যাপিটাল ইন্টেন্সিভ 500 কোটি টাকার নিচে কোনো ফ্যাক্টরি হয় না। জি, তো আপনি তো গার্মেন্টসে তো ধরেন যে অনেক ছোট ফ্যাক্টরি আছে, 10-20 কোটি টাকার ফ্যাক্টরি। এখন ওই পলিসি বাংলাদেশ ব্যাংক যদি কোনো মনিটরি পলিসি করতে গিয়ে ওই যে 10 কোটি 20 কোটি টাকার ইনভেস্টমেন্টের সাথে 500,000 কোটি টাকার ইনভেস্টমেন্টের সাথে একই পলিসিতে নেয়, তাহলে আমার মনে হয় এটা একেবারে সঠিক হবে না। এই সেক্টরের জন্য পার্টিকুলার কোনো যদি একটু সহায়তা নেয়, তাহলে এই বাংলাদেশ ইন ফিউচার আমরা খুবই আশাবাদী। এই দেশের যেই ইনফ্রাস্ট্রাকচার ইন ফিউচার হবে, এখনও যেগুলি ইনকমপ্লিট আছে এগুলি যখন কমপ্লিট হবে, এবং দেশের যখন মানুষের আবাসন ডিমান্ড হিউজ আছে, বাট এখনও মানুষ এই শহর কেন্দ্রিক, আমরা সব কিছু আমরা ঢাকা কেন্দ্রিক হয়ে আছি। এই মেগা প্রজেক্টগুলি সম্পূর্ণ রূপ পেলে তখন আলটিমেটলি আরবানাইজেশন শুধু এখানে হবে না, আপনার মফস্বল টাউনও দেখবেন অনেক ডেভেলপমেন্ট হবে, যেগুলি উন্নত বিশ্বে হয়ে থাকে। যেমন চায়না, ভারত, এদের এক জায়গায় এখন আর নেই, সারা দেশব্যাপী তাদের উন্নয়নের বা সিটির বা আরবানাইজেশনের দিকে যাচ্ছে। আমাদেরও সেদিকে যেতে হবে। আমরা শিল্প কারখানা যার জন্য আপনার আমার জীবনযাত্রা অত্যন্ত কষ্টের হচ্ছে।
এখান থেকে মুক্তির জন্য আমাদের পুরো ইভেন্ট ডেভেলপমেন্ট দরকার, যেটা নাকি মানুষের একটা প্রশস্তি আসবে এবং মানুষ ভালোভাবে থাকবে। মোহাম্মদ শহীদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস এ সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম সিমেন্ট এবং স্টিল দুইটা গুরুত্বপূর্ণ শিল্প খাত নিয়ে। তো শিল্প খাত দুটি প্রচুর বিনিয়োগ দরকার হয় এখানে মিল ফ্যাক্টরি করার জন্য। তো এখানে আসলে বড় একটা কর্মসংস্থানও আছে, এখানে পরোক্ষভাবে অনেক লোক এখানে জড়িত। তো আমরা এই দুইটা সেক্টরের আসলে এখন খুব চাহিদা কমে যাওয়ার কারণে তো এরা কিন্তু খুব চ্যালেঞ্জের মধ্যে আছেন, সেগুলো আমরা জানতে পারলাম। এবং বাট সামনে আসলে যে সম্ভাবনাটা আছে সেটাও আমরা জানতে পারলাম মোহাম্মদ শহীদুল্লাহর মুখ থেকে, যে আসলে আশাবাদীও আছে একই সাথে তারা, যে সামনে হয়তো ভালো সময় আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে, তারপরে একটা স্থিতিশীলতা আসলে হয়তো আবার চাহিদা এগুলো পেতে পারে। 100টা ইকোনমিক জোন আছে, মেগা প্রজেক্টগুলো আছে, বা অন্যান্য সমস্ত প্রকল্পই কিন্তু আসলে কাজটা খুব আইদার স্লো নাইলে অনেক জায়গা থেমে আছে। তো এগুলো আসলে গতি পেলে কিন্তু এই দুইটা সেক্টরের আবার চাহিদা তৈরি হবে। এবং আসলে সর্বোপরি শহীদুল্লাহ ভাই যেটা বললেন যে আসলে ব্যাংকের একটা সাপোর্ট দরকার। ওনারা ট্রুলি যে সমস্যাগুলোর মধ্যে আছেন সেটা কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরেছেন। সো আমরা আশা করি আসলে যারা সরকারে আছেন এবং নীতি নির্ধারক তারা আসলে এই বিষয়গুলো আমলও নিয়ে বিবেচনা করে আসলে যেটা দেশের জন্য ভালো, শিল্প খাতের জন্য ভালো। এই সিমেন্ট স্টিল কিন্তু একসময় আসলে আমদানি নির্ভর ছিল, স্পেশালি যেটা শহীদুল্লাহ ভাই বললেন যে 90-এর দশকেও কিন্তু 100% সিমেন্টই কিন্তু আমদানি করতে হতো। আর এখন আমাদের দেশের মিলগুলো কিন্তু আসলে চাহিদার থেকে বেশি সক্ষমতা কিন্তু তাদের আছে, সেটা সামনে রেখে কিন্তু তারা করেছে। সো দর্শক, আমরা সব কিছু আলোচনা করলাম, এই বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।